কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর 5th সেমিস্টারে জিওগ্রাফি মাইনর নিয়ে পড়ছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। এর আগের ভিডিওতে আমি ওয়েবারের শিল্প স্থাপন তত্ত্বের প্রাথমিক দিক সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং একটি ভিডিওতে তোমাদের 2 কেস মডেল পর্যন্ত আলোচনা করেছিলাম। আমরা পরিবহন ব্যয়নীতি 2 কেস মডেল পর্যন্ত আলোচনা করেছিলাম এবং আজকে বাকি অংশটুকু যে অংশটুকু রয়েছে পরিবহন ব্যয়নীতি 3 কেস মডেল, তার সঙ্গে আইসোটিম এবং আইসোডোপেন এবং তারই সঙ্গে রয়েছে এবং শ্রম ব্যয়নীতি এবং শিল্প সমাবেশ, এই 3টে বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করা হবে। এবং এর পরের ভিডিওতে অর্থাৎ আজকে আর একটা ভিডিও আপলোড হবে, সেখানে তোমরা দেখে নিবে যে তোমাদের ক্রিটিসিজম বা সমালোচনা আলোচনা করা হবে ওয়েবারের শিল্প স্থাপন তত্ত্বের যে সমালোচনাটা রয়েছে, অর্থাৎ এই তত্ত্বের যে ত্রুটি বিচ্যুতি রয়েছে সেই ত্রুটি বিচ্যুতিগুলো সম্বন্ধে সমালোচনাটা এর পরের ভিডিওতে আলোচনা করা হবে। তো আজকের ভিডিওতে আমরা মডেলটা টোটাল আলোচনা করে নিব। তো এর আগের ভিডিওতে আমরা 2 কেস মডেল পর্যন্ত আলোচনা করেছিলাম। 2 কেস মডেল অর্থাৎ কি? 2 কেস মডেলে আমরা দুটো বিষয় আলোচনা করেছিলাম, একটা হচ্ছে র ম্যাটেরিয়াল এবং একটা হচ্ছে মার্কেট। মানে একটা র ম্যাটেরিয়াল এবং একটা হচ্ছে মার্কেট, আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের 3 কেস মডেলটা কি? 3 কেস মডেল মানে হচ্ছে এখানে 3টি উপাদান থাকবে। সেই 3টি উপাদান কি? দেখো লেখা আছে 2 র ম্যাটেরিয়াল, মানে 2টি র ম্যাটেরিয়াল থাকবে বা 2টি কাঁচামাল থাকবে এবং একটি মাত্র মার্কেট থাকবে। তো 2টি কাঁচামাল কেন? কোনো বিভিন্ন ধরনের শিল্প বা বিভিন্ন ধরনের দ্রব্য প্রস্তুত করতে শুধুমাত্র একটা কাঁচামালই হয় না, অনেক কিছু কাঁচামাল দরকার হয়। বিভিন্ন শিল্পের ক্ষেত্রে কাঁচামালের পরিমাণ বাড়ে। তো সেক্ষেত্রে আমরা 3 কেস মডেলের মাধ্যমে 2টি কাঁচামাল সম্বন্ধে আলোচনা করব এবং একটি মার্কেট। এর জন্যই এটার নাম হচ্ছে 3 কেস মডেল। এই ত্রিভুজাকার চিত্রটা ডায়াগ্রামটাতে তোমরা দেখতে পাচ্ছ, উপরে লেখা আছে এম, নিচে লেখা আছে R1 এবং এই পাশে লেখা আছে R2। R1 মানে হচ্ছে র ম্যাটেরিয়াল 1, মানে একটা কাঁচামাল, আর R2 মানে হচ্ছে র ম্যাটেরিয়াল 2, মানে হচ্ছে 2 নম্বর কাঁচামাল, এবং এম মানে হচ্ছে মার্কেট বা বাজার। এবার এখানে আমরা কয়েকটা সম্ভাবনা বা কয়েকটা পরিস্থিতির ভিত্তিতে আমরা দেখব যে শিল্প কোথায় অবস্থান হলে আমাদের ব্যয়টা ন্যূনতম হবে পরিবহন ব্যয় নীতির সাপেক্ষে। তো প্রথমেই দেখো আমরা সম্ভাবনা 1-এ লিখেছি সর্বোচ্চপ্রাপ্ত এবং প্লাস সর্বোচ্চপ্রাপ্ত, মানে এখানে 2টি কাঁচামালই হচ্ছে সর্বোচ্চপ্রাপ্ত কাঁচামাল। তোমাদের বলেছিলাম সর্বোচ্চপ্রাপ্ত কাঁচামাল কোনগুলি? যেগুলো গোটা পৃথিবীতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ সূর্যের আলো গোটা পৃথিবীতে পাওয়া যায়, জল গোটা পৃথিবীতে পাওয়া যায়, অক্সিজেন বা বাতাস গোটা পৃথিবীতে পাওয়া যায়। তাই এগুলো সব জায়গায় পাওয়া যায়। এবার আমরা 2 কেস মডেলে কি আলোচনা করেছিলাম? 2 কেস মডেলে আমরা বুঝেছিলাম যে সর্বোচ্চপ্রাপ্ত কাঁচামালের ক্ষেত্রে শিল্পটা কোথায় অবস্থান হবে, অর্থাৎ ইন্ডাস্ট্রি বা শিল্পটা অবস্থান কোথায় হবে। তখন আমরা দেখেছিলাম 2 কেস মডেলের ক্ষেত্রে যে শিল্পটা সবসময় মার্কেটের কাছে অবস্থান হবে, কারণ সর্বোচ্চপ্রাপ্ত কাঁচামাল যেহেতু সব জায়গায় পাওয়া যায়, তাই মার্কেটের কাছে অবস্থান করলে পরিবহন ব্যয় লাগছে না, তাই আমাদের ব্যয়টা বাঁচছে। এবং এটাই তো এই তত্ত্বের আসল মূল কথা, যে আমরা যতটা সম্ভব ন্যূনতম ব্যয় করব, মানে যতটা সম্ভব কম খরচ করব, তার ফলে আমাদের লাভ বেশি হবে। তো এখানেও সর্বোচ্চপ্রাপ্ত প্লাস সর্বোচ্চপ্রাপ্ত, মানে এই R1 র ম্যাটেরিয়াল 1 এটাও হচ্ছে সর্বোচ্চপ্রাপ্ত এবং র ম্যাটেরিয়াল 2 এটাও হচ্ছে সর্বোচ্চপ্রাপ্ত। তো এক্ষেত্রে ইন্ডাস্ট্রি কোথায় গড়ে উঠবে? এক্ষেত্রে ইন্ডাস্ট্রি মার্কেটের কাছাকাছিতে যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে। এই মার্কেট, এখানে মার্কেট রয়েছে, তো এই মার্কেটের কাছাকাছিতে যে কোনো জায়গায় ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে। এখানে গড়ে উঠতে পারে, এখানে গড়ে উঠতে পারে। তো মার্কেটের কাছাকাছিতে যে কোনো জায়গায় এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারে সর্বোচ্চপ্রাপ্ত এবং সর্বোচ্চপ্রাপ্ত কাঁচামালের ক্ষেত্রে। কারণ কি? কারণ হচ্ছে মার্কেটের কাছে গড়ে উঠলে যেহেতু সর্বোচ্চপ্রাপ্ত সব জায়গায় পাওয়া যায়, এই মার্কেটের কাছেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, তাই এখানেও যদি পাওয়া যায় তাহলে কি হবে? তাহলে পরিবহন ব্যয়, অর্থাৎ সেই ধরো জলকে গাড়িতে করে নিয়ে যেতে খরচ হচ্ছে না। তো জল যেহেতু সর্বোচ্চপ্রাপ্ত কাঁচামাল, তাই জল দিয়ে যদি কোনো উৎপাদন হয় তাহলে সেক্ষেত্রে মার্কেটের কাছাকাছিতেই শিল্প গড়ে উঠবে।
এটা গেল প্রথম সম্ভাবনা। এবার 2 নম্বর সম্ভাবনার ক্ষেত্রে কি বলা হয়েছে, বিশুদ্ধ প্লাস অবিশুদ্ধ। বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কার ভাগ? বিশুদ্ধ এবং অবিশুদ্ধ হচ্ছে কেন্দ্রীভূত কাঁচামালের ভাগ। কেন্দ্রীভূত, এবার বিশুদ্ধ কোনটা? বিশুদ্ধ মানে হচ্ছে যে এর ওজন হ্রাস হবে না, অর্থাৎ ওজন কমবে না। আর অবিশুদ্ধ মানে কি? অবিশুদ্ধ মানে হচ্ছে ওজন কমবে। এই R1 এটা ধরে নাও বিশুদ্ধ কাঁচামাল এবং R2 এটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামাল। এবার এক্ষেত্রে ইন্ডাস্ট্রি কোথায় গড়ে উঠবে, এটাই হচ্ছে আমাদের বোঝার বিষয়। আমরা টু কেস মডেলে কি জেনেছিলাম? বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে মার্কেটের কাছাকাছিতে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, মার্কেটের কাছাকাছিতে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। এবং অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে কি জেনেছিলাম? অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে জেনেছিলাম যে মার্কেট থেকে দূরে এবং কাঁচামাল প্রাপ্ত স্থানের কাছে মার্কেটটা গড়ে উঠবে। এবার বিষয় হচ্ছে যে যেহেতু R1 হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল, এবার এই বিশুদ্ধ কাঁচামালটা যদি মার্কেটের কাছাকাছিতে অবস্থান হয় তাহলে এই জায়গায় হবে, এই জায়গায় হবে। এবার যদি R2 এর ক্ষেত্রে যায়, অর্থাৎ অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে যায়, তাহলে এই জায়গাতে কাঁচামালটা হবে। এবার তাহলে আমাদের মার্কেট এবং অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে যে কোনো জায়গায় আমাদের এই ইন্ডাস্ট্রিটা গড়ে উঠতে পারে এই সম্ভাবনার ক্ষেত্রে, অর্থাৎ বিশুদ্ধ এবং অবিশুদ্ধর ক্ষেত্রে ইন্ডাস্ট্রি বা শিল্পটা অবস্থান করতে পারে মার্কেট এবং অবিশুদ্ধ কাঁচামালের মধ্যে যে কোনো জায়গায়। এবার মধ্যে যে কোনো জায়গায় আমরা কি করে বুঝবো? এক্ষেত্রে বুঝতে হবে যে এই যে অবিশুদ্ধ কাঁচামাল, এই অবিশুদ্ধ কাঁচামালটাই কতটা অবিশুদ্ধ। যদি 100 কেজি থেকে যদি 90 কেজি তৈরি হয়, অর্থাৎ 100 কেজি কাঁচামাল থেকে যদি 90 কেজি পণ্য তৈরি হয় বা দ্রব্য তৈরি হয়, তাহলে এটা হবে মার্কেটের কাছাকাছিতে। কিন্তু যদি 100 কেজিতে যদি দেখা যাচ্ছে 10 কেজি তৈরি হয়, তাহলে কোথায় তৈরি হবে? তাহলে র ম্যাটেরিয়ালের কাছাকাছিতে তৈরি হবে, অর্থাৎ অবিশুদ্ধ কাঁচামাল প্রাপ্ত অঞ্চলের কাছাকাছিতে তৈরি হবে। তাই আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে সম্ভাবনা 2 এর ক্ষেত্রে বিশুদ্ধ প্লাস অবিশুদ্ধ যদি থাকে, তাহলে মার্কেট এবং অবিশুদ্ধ কাঁচামাল প্রাপ্ত অঞ্চলের মধ্যে যে কোনো জায়গায় সৃষ্টি হতে পারে। সেটা নির্ভর করছে যে অবিশুদ্ধ কাঁচামালটা কতটা অবিশুদ্ধ তার উপর। যদি বেশি অবিশুদ্ধ হয় তাহলে মার্কেট কাঁচামাল প্রাপ্ত অঞ্চলের কাছাকাছিতে হবে, অর্থাৎ এইরকম জায়গায় হবে। এবং যদি অবিশুদ্ধ কম হয় তাহলে মার্কেটের কাছাকাছিতে হবে। এবার এই বিষয়টা গেল। এবার হচ্ছে আমরা সম্ভাবনা 3-তে। সম্ভাবনা 3-তে কি বলেছে? সম্ভাবনা 3-তে লেখা আছে বিশুদ্ধ প্লাস বিশুদ্ধ, মানে এই R1 এটাও বিশুদ্ধ, R2 এটাও বিশুদ্ধ। তাহলে মার্কেট, তাহলে আমাদের এই এটা কোথায় অবস্থান করবে? যদি বিশুদ্ধ এবং বিশুদ্ধ কাঁচামালই হয়, অর্থাৎ এখানেও যদি মার্কেট তৈরি করে তাহলে খরচ বেশি হয়ে যাচ্ছে, এখানেও যদি মার্কেট তৈরি, এখানেও যদি ইন্ডাস্ট্রি তৈরি করে তাও খরচ বেশি হয়ে যাচ্ছে। তাহলে শিল্পটা কোথায় তৈরি হবে? শিল্পটা অবশ্যই তৈরি হবে মার্কেটের কাছাকাছিতে, মানে এখানেও তৈরি হবে না এখানেও তৈরি হবে না, মার্কেটের কাছাকাছিতে শিল্পটা তৈরি হবে, যাতে পরিবহন ব্যয়টা কম দরকার হয়। পরিবহন ব্যয় যত কমবে লাভ তত বাড়বে। তাই বিশুদ্ধ এবং বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে, অর্থাৎ দুটি যদি বিশুদ্ধ কাঁচামাল হয়, তাহলে মার্কেটের কাছাকাছিতে বা বাজারের কাছাকাছিতে শিল্প অবস্থান করবে বা শিল্প এখানে স্থাপন করতে হবে, তাহলে আমাদের লাভ বেশি হবে। এবার আসি আমরা সম্ভাবনা 4-এর ক্ষেত্রে। সম্ভাবনা 4-এর ক্ষেত্রে কি লেখা আছে? সম্ভাবনা 4-এর ক্ষেত্রে লেখা আছে অবিশুদ্ধ প্লাস অবিশুদ্ধ, মানে এটাও এই R1 এই র ম্যাটেরিয়ালটাও অবিশুদ্ধ, R2 এই র ম্যাটেরিয়ালটাও অবিশুদ্ধ। তাহলে মার্কেটটা বা ইন্ডাস্ট্রিটা কোথায় গড়ে উঠবে? এবার আমাদের এখানেও এই জিনিসটাই বোঝার যে র ম্যাটেরিয়াল যদি দুটোই অবিশুদ্ধ হয় তাহলে মার্কেটের কাছে তো অবশ্যই গড়ে উঠবে না। গড়ে উঠবে কোথায়? গড়ে উঠবে হয় র ম্যাটেরিয়াল 1 এর কাছে অথবা র ম্যাটেরিয়াল 2 এর কাছে। এবার আমাদের বুঝতে হবে যে কার কাছে গড়ে উঠবে। এর জন্য আমাদের এই একই ফর্মুলা ব্যবহার করতে হবে যে এই R1 এবং R2 এর মধ্যে কে কতটা বেশি অবিশুদ্ধ বা কে কতটা কম অবিশুদ্ধ। ধরা যাচ্ছে এই দেখা যাচ্ছে যে এই R1 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 100 কেজি মাল, 100 কেজি কাঁচামাল থেকে তৈরি হচ্ছে 10 কেজি পণ্য, তাহলে এটা বেশি অবিশুদ্ধ। এবং R2 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 100 কেজি থেকে তৈরি হচ্ছে 90 কেজি কাঁচামাল, এই 90 কেজি পণ্য,
তাহলে অবশ্যই এটা অবিশুদ্ধ বেশি, এটা যেহেতু R1 অবিশুদ্ধ বেশি, তাই এই R1 এর কাছাকাছিতেই ইন্ডাস্ট্রিটা গড়ে উঠবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে 3 কেস মডেলের ক্ষেত্রে যেখানে দুটি র ম্যাটেরিয়াল এবং একটি মার্কেট থাকবে, সেখানে আমরা 4টি সম্ভাবনার মাধ্যমে জানলাম যে ইন্ডাস্ট্রি বা শিল্প কোথায় অবস্থিত হবে বা কোথায় শিল্প অবস্থান করলে আমাদের লাভ বেশি হবে এবং পরিবহন ব্যয় ন্যূনতম হবে বা খরচ হবে বা ন্যূনতম খরচ হবে, এই বিষয়টা। এবার এই সম্ভাবনাগুলো আমি 4টে দিয়েছি, এই সম্ভাবনাগুলো একাধিক করা যায়, কিন্তু এই 4টে সম্ভাবনা পড়লেই তোমাদের হয়ে গেল। এই 4টে সম্ভাবনাই ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সম্ভাবনা করা যায়, কিন্তু 4টে সম্ভাবনা করলেই হয়ে গেল। এবার আসছি আমরা আইসোটিম এবং আইসোডোপেন, এই বিষয়গুলো কি। আইসোটিম এবং আইসোডোপেন, তোমরা চিত্রতে দুটি ছবি দেখতে পাচ্ছ, দুটি গোল গোল ছবি দেখতে পাচ্ছ। তো এই যে এখানে রয়েছে, হয় এখানে বাজার থাকবে না হলে কাঁচামালের থাকবে। প্রথমে বলে দিই, এই আইসোটিম যেই রেখাচিত্র, সেই আইসোটিমের রেখাচিত্র বা আইসোটিমের ডায়াগ্রাম কিন্তু বাজারের ক্ষেত্রে আলাদা হয়, কাঁচামালের ক্ষেত্রে আলাদা হয়। তাই আমি দুটোই লিখে রেখেছি, একটা বাজারও লিখে রেখেছি, এটা কাঁচামালও লিখে রেখেছি। মানে এটা এখানে দেখো, এটা হচ্ছে আর মানে এখানে কাঁচামাল পাওয়া যায়, আর এখানে হচ্ছে মার্কেট মানে এখানে বাজার। তো এটাও এইভাবে এইভাবে তৈরি হয়েছে, এটাও এইভাবে এইভাবে তৈরি হয়েছে। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। এবার বিষয়টা কি, আইসোটিম মানে হচ্ছে সমপরিবহন ব্যয় রেখা। সমপরিবহন ব্যয় রেখা কি, এটা ধরে নিলাম এটা হচ্ছে, এখানে রয়েছে বাজার, এখানে রয়েছে বাজার। এই বাজার, এই যে এইখান থেকে, এই বাজার থেকে দেখা যাচ্ছে যে এখানে প্রথমে আমরা কাঁচামালটা বুঝে নিই। এটা হচ্ছে কাঁচামাল, মানে এই যে এই চারকোনা ঘরটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কাঁচামাল পাওয়া যায়, এই কাঁচামাল পাওয়া যায়। এবার এই কাঁচামালকে আমাদের শিল্প স্থান পর্যন্ত নিয়ে যেতে এই রেখা বরাবর যদি নিয়ে যায় তাহলে খরচ হচ্ছে 100 টাকা, এই রেখা বরাবর নিয়ে যদি যায় খরচ হচ্ছে 200 টাকা, এই রেখা বরাবর যদি নিয়ে যায় তাহলে খরচ হচ্ছে 300 টাকা। মানে এই যে কাঁচামাল, এই কাঁচামালের ধরো এখানে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি আছে, তো এই ইন্ডাস্ট্রিটা যদি এখান থেকে যদি এখানে নিয়ে যায় তাহলে তো একটা খরচ রয়েছে। তাহলে এই কাঁচামাল ধরা যাচ্ছে যে এখানে ইন্ডাস্ট্রি তৈরি আছে, এখানে ইন্ডাস্ট্রি তৈরি হবে বা এখানে ইন্ডাস্ট্রি আছে। তাহলে এই কাঁচামাল থেকে এই জায়গাটুকু নিয়ে যেতে, এই কাঁচামাল প্রাপ্ত স্থান থেকে এখান পর্যন্ত নিয়ে যেতে খরচ হচ্ছে 100 টাকা। এই 100 টাকা এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা। এই লাইন বরাবর, এই রেখা বরাবর, এই গোল রেখাটা বরাবর যেখানেই নিয়ে যাবে খরচ হবে 100 টাকা, অর্থাৎ সমান পরিবহন ব্যয়। অর্থাৎ ইন্ডাস্ট্রি যদি এখানে তৈরি হয় তাহলে এই 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 রেখা বরাবর যেখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক বা যেখান পর্যন্ত এই কাঁচামাল নিয়ে যাবে সেখানে খরচ হবে 100 টাকা। এবার যদি ইন্ডাস্ট্রিটা এখানে তৈরি হয় তাহলে খরচ হবে 200 টাকা, তাহলে খরচ হবে 200 টাকা। এই লাইন বরাবর এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক আর এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক, এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক, যেখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক খরচ হবে 200 টাকা। মানে এই রেখা বরাবর যেখানেই খরচ হবে সেখানে 200 টাকায় খরচ হবে। একইভাবে এখানে 300 টাকা, যেখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক এই রেখা বরাবর 300 টাকায় খরচ হবে। মানে এই যে পরিবহন ব্যয়, এই সমান পরিবহন ব্যয়, অর্থাৎ এই রেখা বরাবর যতগুলো জায়গা রয়েছে এই কাঁচামাল প্রাপ্ত স্থান থেকে সেই জায়গা পর্যন্ত যত জায়গা রয়েছে সেখানে পরিবহন ব্যয়ের এক, অর্থাৎ এইখানেও এক, এখানেও 300, এখানেও 300 এবং এখানেও 300। যখন আমরা এই 300কে একসঙ্গে যোগ করে দিই তাহলে যে রেখা তৈরি হয় সেই রেখাটাকেই বলা হয় সমান পরিবহন ব্যয় রেখা বা আইসোটিম। একইভাবে বাজারের ক্ষেত্রে ধরা যাচ্ছে যে এখানে ইন্ডাস্ট্রি রয়েছে, বাজার, এটাকে এখন বাজার ধরে নাও, কাঁচামালটাকে ভুলে যাও। তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে যেতে খরচ হচ্ছে 200 টাকা, একইভাবে 300 টাকা, একইভাবে 100 টাকা। অর্থাৎ সমান পরিবহন ব্যয়যুক্ত অঞ্চলগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় সেই রেখাকেই বলা হয় আইসোটিম বা সম পরিবহন ব্যয় রেখা। এবার আমরা আর একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আইসোডোপেন। আইসোডোপেনটা কি? আইসোডোপেন মানে হচ্ছে দুটো, অর্থাৎ মার্কেটের এবং র ম্যাটেরিয়ালের আইসোটিমকে যোগ করলে আমাদের পাওয়া যায় আইসোডোপেন। কিভাবে? তোমরা দেখো, ধরো এটা হচ্ছে র ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল যদি এখান পর্যন্ত নিয়ে যায় 100 টাকা খরচ হচ্ছে, এখান পর্যন্ত নিয়ে যায় তাহলে কত খরচ হচ্ছে? 200 টাকা। এখানেও 200 টাকা, এখানেও 200 টাকা, আবার এখানেও 300 টাকা, এখানেও 300 টাকা। বুঝতে পারলে?
এবার ধরা যাচ্ছে যে মার্কেট, ধরো এখান থেকেই মার্কেটে পণ্য নিয়ে আসবে, তাহলে এখান থেকে যদি এখান পর্যন্ত নিয়ে আসে তাহলে এটা কত রেখা, এটা হচ্ছে 200 রেখা। এখানে 300টা এখন দেখো না, এখানে এটা হচ্ছে 200 রেখা। তাহলে এখান থেকে যদি এই পর্যন্ত নিয়ে আসে তাহলে খরচ হবে 200 টাকা, এখান থেকে যদি এখানেও নিয়ে আসে তাহলেও 200 টাকা খরচ হবে, অর্থাৎ আইসোটিম এটা এই জিনিসটাই। তাহলে এবার যখন আমরা দেখব যে বাজারের আইসোটিম এবং র ম্যাটেরিয়ালের আইসোটিম যেই জায়গাতে বা যেই অঞ্চলে যুক্ত হচ্ছে সেই অঞ্চলগুলোকে বলা হয় আইসোডোপেন। বিষয়টা বোঝার চেষ্টা করো। ধরো এটা হচ্ছে বাজারের সমপরিবহন ব্যয় রেখা, এটা হচ্ছে বাজারের সমপরিবহন ব্যয় রেখা। তাহলে এটা হচ্ছে 300, এই এখান থেকে যদি এখানে নিয়ে আসে তাহলে 300 টাকা খরচ হচ্ছে। তাহলে এই যে এখানে ছেদ করেছে, এখান থেকেও এখান পর্যন্ত আনতে 300 টাকা খরচ হবে, 300 টাকা খরচ হবে এখান থেকে ওখানে আনতে। আবার এখান থেকে যদি এই পর্যন্ত নিয়ে যাই, এই পর্যন্ত যদি নিয়ে যাই তাহলে কত খরচ হবে, 200 টাকা। তাহলে কত খরচ হবে, 200 টাকা। এখান থেকে এই পর্যন্ত এটা নিয়ে আসতে, এটা ধরো নাও ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রি রয়েছে, এখান থেকে যদি এখানে নিয়ে আসে তাহলে খরচ হবে 300 টাকা, এবং এখান থেকে যদি এখানে নিয়ে যায় খরচ হবে 200 টাকা। 200 টাকা। এটা যেই জায়গায় দুজন যুক্ত হয়েছে সেই জায়গাগুলোকেই বলা হয় আইসোডোপেন। এটা যেমন এখানে যুক্ত হয়েছে, এটাও এখানে যুক্ত হয়েছে, দেখো এটাও হচ্ছে 200 রেখা, এখানেও তাহলে 200 খরচ হচ্ছে, এবং এটা হচ্ছে 300 রেখা, এটা এখানেও 300 খরচ হচ্ছে। তাহলে এখানে টোটাল পরিবহন কত রাখছে, 500, এখানেও কত রাখছে, 500। তাহলে যখন বাজারের আইসোটিম এবং র ম্যাটেরিয়ালের আইসোটিম যেই জায়গাগুলোতে যুক্ত হবে সেই জায়গাগুলোকেই বলা হয় আইসোডোপেন, অর্থাৎ এই দুটো জায়গার হচ্ছে আইসোডোপেন। এখানেও 500 টাকা খরচ হবে, এখানেও 500 টাকা খরচ হবে। মানে এখান থেকে যদি শিল্প তৈরি হয়, ধরে নাও এই ফোঁটাতে শিল্প তৈরি হয়েছে, এই ফোঁটাতে শিল্প তৈরি হচ্ছে, তাহলে এখান থেকে এখান পর্যন্ত নিয়ে যেতে খরচ হলো 200 টাকা, কাঁচামাল নিয়ে যেতে এখানে খরচ হলো 200 টাকা। এবার যখন কাঁচামাল থেকে দ্রব্য তৈরি হলো, এই দ্রব্য তৈরি হওয়ার পর এখান থেকে যখন আবার এই দ্রব্যটাকে বাজারে নিয়ে আসবে তখন খরচ হবে 300 টাকা। তাহলে টোটাল খরচ কত হচ্ছে, 500 টাকা। অর্থাৎ আইসোডোপেনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে টোটাল পরিবহন খরচ কত হয়, এবং এই যুক্ত রেখাগুলোকেই বলা হয় এই অঞ্চলগুলো যেখানে ছেদ করে বাজারের আইসোটিম এবং এটা হচ্ছে র ম্যাটেরিয়ালের আইসোটিম, এই দুটো আইসোটিম যেই বিন্দুগুলোতে ছেদ করে সেটাকেই বলা হয় আইসোডোপেন। আশা করছি বুঝতে পারলে। এবার আমরা আলোচনা করব শ্রম ব্যয় নীতি সম্পর্কে। শ্রম ব্যয় নীতি সম্পর্কে, শ্রম ব্যয় নীতি মানে হচ্ছে শ্রমিকের ব্যয়, অর্থাৎ মজুরি ব্যয়। এই নীতির মাধ্যমে আমরা জানবো যে মজুরি ব্যয় কি, বা মজুরি ব্যয়ের কোন কোন উপাদানগুলি রয়েছে সেগুলি সম্পর্কে। তো এখানে আমরা 3টে বিষয় সম্বন্ধে এবার বলেছেন। প্রথম বিষয় হচ্ছে মজুরি সূচক, 2 নম্বর হচ্ছে শ্রমগুণক, 3 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল আইসোডোপেন। মজুরি সূচক খুব সহজ বিষয়, যে একক প্রতি কোনো দ্রব্য উৎপাদন করতে কত টাকা খরচ হয়। এখানে লিখে রেখেছি 100 কেজি, মানে ধরে নাও এই 100 কেজি, ধরো এটা লোহা 100 কেজি লোহা তৈরি করতে দেখা যাচ্ছে শ্রমিক বা মজুরি অর্থাৎ যারা কাজ করছে তাদের খরচ হচ্ছে 200 টাকা। তাহলে একক প্রতি খরচ কত হচ্ছে, 2 টাকা, মানে 1 কেজি প্রতি খরচ হচ্ছে 2 টাকা। তো এটাই হচ্ছে মজুরি সূচক। একক তো বিভিন্ন ধরনের হয়, কেজিতে হয়, গ্রামে হয়, লিটারে হয়, তারপরে কুইন্টালে হয়, টনে হয়। তো এই একক প্রতি খরচের অনুপাতটাকেই বলা হয় মজুরি সূচক। মানে 100 কেজি তৈরি করতে 200 টাকা খরচ হচ্ছে, তাহলে 2 টাকা প্রতি কেজি, বা 2 টাকা, এই কেজিটাকে ইউনিট ধরে নাও, তাহলে হয়ে গেল যে এই ইউনিট প্রতি 2 টাকা খরচ হচ্ছে। এই ইউনিটটা হচ্ছে 1 কেজি, তাহলে 1 কেজি জিনিস তৈরি করতে শ্রমিক খরচ হচ্ছে 2 টাকা। এটা কিন্তু টোটাল খরচ নয়, এটা হচ্ছে শ্রমিকের খরচ হচ্ছে 2 টাকা। আশা করছি মজুরি সূচকটা বুঝতে পারলে। এবার আসছি শ্রমগুণক। শ্রমগুণকটা একটু জটিল। কি, শ্রমগুণক সমান সমান লেখা আছে একক প্রতি মজুরি বাই কাঁচামালের ওজন প্লাস উৎপাদিত পণ্যের ওজন। মানে এটা কিভাবে নির্ণয় হয়, দেখা যাচ্ছে একক প্রতি মজুরি মানে দেখা যাচ্ছে প্রথমে আমরা এখানে প্লাস দিয়ে নিলাম, উৎপাদিত পণ্যের ওজন, ধরা যাচ্ছে 100 কেজি পণ্য তৈরি হচ্ছে, 100 কেজি পণ্য তৈরি করতে র ম্যাটেরিয়াল খরচ হচ্ছে দেখা যাচ্ছে 200 কেজি।
200 কেজি, এগুলো হচ্ছে কেজিতে, এগুলো হচ্ছে কেজিতে। 100 কেজি তৈরি করতে 200 কেজি দরকার হচ্ছে র ম্যাটেরিয়াল বা কাঁচামাল। এবার একক প্রতি মজুরি দেখা যাচ্ছে যে 100 কেজি এই উৎপাদিত পণ্য তৈরি করতে খরচ হয়ে যাচ্ছে 100 টাকা। 100 টাকা, তাহলে আমাদের কি হবে 100 বাই 200 আর 100 300। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে মোটামুটি 3.33 সামথিং আসছে। এটাই হচ্ছে মজুরি সূচক, এটাই হচ্ছে মজুরি সূচক। 3 আসছে মানে 1/3 ভাগ, এটাই হচ্ছে শ্রমগুণক বা শ্রমগুণক। আশা করছি বুঝতে পারলে এই বিষয়টা, মানে একক প্রতি মজুরি বাই কাঁচামালের ওজন প্লাস উৎপাদিত পণ্যের ওজন। দেখ এখানটা আরেকবার বুঝে নাও, 100 কেজি পণ্য তৈরি হচ্ছে এবং 100 কেজি পণ্য তৈরি করতে কত কেজি কাঁচামাল লাগছে, 200 কেজি। এবার এই দুটোর ওজনকে যোগ করতে হবে, তার সঙ্গে একক প্রতি মজুরি, অর্থাৎ এই 100 কেজি তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে, মজুরি কত টাকা খরচ হচ্ছে, সেটা হচ্ছে 100 টাকা। তাহলে এই দুটোকে যদি ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 3 সামথিং পাচ্ছি আমরা, অর্থাৎ 0.3 সামথিং পাচ্ছি। এটাই বা 1/3 ভাগ পাচ্ছি, এটাই হচ্ছে শ্রমগুণক। আশা করছি এই বিষয়টাও বুঝতে পারলে। এবার আসছি আমরা ক্রিটিক্যাল আইসোটোপেনের ক্ষেত্রে। ক্রিটিক্যাল আইসোটোপেন বিষয়টাই হচ্ছে কঠিন, লেখায় আছে ক্রিটিক্যাল মানে কঠিন বিষয়। তো বিষয়টা বোঝার চেষ্টা করো, যত সহজে পারছি আমি বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাতে ইন্ডাস্ট্রি বা শিল্প রয়েছে, এই জায়গাতে শিল্প রয়েছে। এবার দেখা যাচ্ছে এই শিল্পটা আমাদের খরচ হচ্ছে 1000 টাকা। 1000 টাকা খরচ হচ্ছে, কি খরচ হচ্ছে, শ্রমিক খরচ হচ্ছে, মানে মজুরি খরচ হচ্ছে 1000 টাকা। আমরা এখন মজুরি বা শ্রম ব্যয় নীতি পড়ছি। তাহলে এখানে 1000 টাকা আমাদের খরচ হচ্ছে, 1000 টাকা আমাদের খরচ হচ্ছে। এবার যদি এই ইন্ডাস্ট্রিটাকে আমি যদি এই লাইন বরাবর নিয়ে যাই, দেখা যাচ্ছে এখান থেকে তুলে আমি এখান পর্যন্ত নিয়ে এলাম। এই যে তুলে আনার খরচ সেটা হচ্ছে এখানে 100 টাকা, এখানে 200 টাকা, এখানে 300 টাকা। এটা রাখো। এখন L1 L2 L3 এই বিষয়টা কি, এখানে শ্রমিক পাওয়া যায়, এই L1 L2 L3 এখানে শ্রমিক পাওয়া যায়। ধরো এই ইন্ডাস্ট্রিটাকে যদি এখানে নিয়ে যাওয়া যায় তাহলে 300 টাকা খরচ কমছে, মানে এখানে যেহেতু শ্রমিক পাওয়া যায়, শ্রমিকের এখান পর্যন্ত আসতে খরচ হয়, তাই শ্রমিকের মজুরি বেশি লাগে। যদি আমি ইন্ডাস্ট্রিটাকেই তুলে আমি এখানে নিয়ে চলে যাই তাহলে শ্রমিকের খরচ আমার কম লাগবে। কতটা কম লাগবে, 300 টাকা। এখানেও 300, এখানেও 300, এখানেও 300, অর্থাৎ 1000 টাকা থেকে মাইনাস করছি যদি 300, তাহলে আমার 700 টাকা থাকছে, আমার 300 টাকা বাঁচছে, 700 টাকা আমার থাকছে, অর্থাৎ 300 টাকা আমার বেঁচে যাচ্ছে। এখানেও যদি নিয়ে যাই 300 টাকা বাঁচছে, এখানেও যদি নিয়ে যাই 300 টাকা বাঁচছে, এখানেও যদি আমি নিয়ে যাই তাহলে 300 টাকা বাঁচছে। কিন্তু এবার বিষয় হচ্ছে যে যদি আমি এখানে নিয়ে যাই তাহলে এই যে শিল্পটাকে তুলে নিয়ে যাব, এই তুলে নিয়ে যাওয়ারও কিন্তু খরচ রয়েছে। ধরো এখানে 300 টাকা আমার বেঁচে গেল, 300 টাকা আমার বেঁচে গেল, কিন্তু L1 এর এখানে নিয়ে যেতে আমার 300 টাকা বেঁচে গেল, কিন্তু আমার খরচ কত হলো, 100 টাকা। এই শিল্পটাকে এখান পর্যন্ত নিয়ে যেতে আমার খরচ কত হলো, 100 টাকা। তাহলে -100 যদি করি তাহলে কত হচ্ছে, 200। তাহলে কত হচ্ছে, 200। আবার যদি এই ইন্ডাস্ট্রিটাকে যদি এই L2 এর এই রেখা বরাবর যদি আমি নিয়ে যাই, এই রেখা বরাবর যদি নিয়ে যাই তাহলেও আমার 300 টাকায় বাঁচছে, 300 টাকায় আমার মজুরি কম লাগছে, কিন্তু দেখা যাচ্ছে নিয়ে যেতে খরচ কত হচ্ছে, 200 টাকা। তাহলে আমার বাঁচলো কত, 100 টাকা। এবার ধরো এই ইন্ডাস্ট্রিটাকে আমি এখান থেকে এই L3 এখানে তুলে নিয়ে গেলাম, L3 এখানে তুলে নিয়ে গেলাম, তাহলে আমার খরচ কত হচ্ছে, এখানে বাঁচছে তো আমার 300 টাকায়, এখানেও 300, এখানেও 300, এখানেও 300, তাহলে এখানেও 300। এটা হচ্ছে L1 এর ক্ষেত্রে, L2 এর ক্ষেত্রে, এটা L3 এর ক্ষেত্রে। কিন্তু এখানে নিয়ে যেতে আমার খরচ হচ্ছে আবার এই 300 টাকা, তাহলে 300 টাকা আর 300 টাকা সমান সমান হচ্ছে 0 টাকা। এই শূন্যটাই হচ্ছে ক্রিটিক্যাল আইসোটোপেন, মানে যেখানে লাভও নেই, যেখানে ক্ষতিও নেই, অর্থাৎ আমি ফালতু এখান থেকে তুলে নিয়ে গিয়ে এখানে নিয়ে গেলাম, এখানে আমার লাভও হচ্ছে না আবার খরচও হচ্ছে না। তাই এই যে 300-র এই যে রেখাটা, এই রেখাটা
এই রেখাটাই হচ্ছে ক্রিটিক্যাল আইসোডোপেন রেখা। এবার ধরো এখানে আমি 3টে রেখা দিয়েছি, এখানে L4 বলে আরেকটা রেখা থাকতো, L4 বলে আরেকটা রেখা থাকতো, যদি L4 রেখাটা যদি এইভাবে থাকতো তাহলে এখানে 400 টাকা হতো, তাহলে আমার 300, এখানেও 300 টাকাই বাঁচছে, কিন্তু এখান পর্যন্ত নিয়ে যেতে আমার খরচ কত হতো? 400 টাকা। তাহলে বাঁচছে 300 টাকা, নিয়ে যেতে খরচ হলো 400 টাকা। তাহলে 300 আর 400 হচ্ছে -100, মানে আমার 100 টাকারও ক্ষতি হচ্ছে, মানে এর বাইরে নিয়ে যাওয়াই যাবে না। কিন্তু এখানে যদি L3 রেখা বরাবর আমি নিয়ে যাই তাহলে আমার লাভও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না, শূন্য থাকছে। এটাই হচ্ছে ক্রিটিক্যাল আইসোডোপেন, এটাই হচ্ছে ক্রিটিক্যাল আইসোডোপেন। এবং এই যে ধূসর রেখা, এখানে যদি আমরা শিল্প করি তাহলে আমাদের 100 টাকা ন্যূনতম ব্যয় হচ্ছে মজুরির ক্ষেত্রে, এবং এখানে যদি আমরা L1 এর কাছে করি তাহলে আমার 200 টাকা বাঁচছে। তাহলে কোথায় ইন্ডাস্ট্রি তৈরি করা ভালো? ইন্ডাস্ট্রি তৈরি করা ভালো L1 এর কাছে, কারণ আমার 200 টাকা মজুরি বেঁচে গেল। তাহলে আশা করছি তোমরা ক্রিটিক্যাল আইসোটোপেন বিষয়টাও বুঝতে পারলে। এবার আমরা শেষ পয়েন্টটা সম্বন্ধে আলোচনা করব, শিল্প সমাবেশ। এই বিষয়টা সহজ, তোমরা সহজে বুঝে নিবে। ধরো এইটা হচ্ছে একটা অঞ্চল বা একটা জায়গা, এটা হচ্ছে একটা জায়গা, এখানে দেখা যাচ্ছে তুমি একাই একটা শিল্প কারখানা গড়ে তুললে, এইখানে তোমার শুধু একাই রয়েছে, একাই তোমার রয়েছে। এবার একাই যদি তোমার থাকে, তোমার এতটা জায়গা প্রয়োজন হচ্ছে না, তাও তুমি এখানে একাই রয়েছো। প্লাস দেখা যাচ্ছে এখানকার ইলেকট্রিসিটি বিল, বিভিন্ন যে অন্যান্য ব্যয়গুলো থাকে, দেখা যাচ্ছে যে এখানে সুরক্ষার ক্ষেত্রে জিনিস চুরি না হয়ে যায় ইত্যাদির ক্ষেত্রে যেমন গার্ড থাকে, সেই গার্ডের খরচ, তারপরে ইলেকট্রিসিটি, জলের খরচ বা কারেন্টের খরচ, এই সব খরচগুলো নিয়ে এই জায়গাতে যদি তুমি একাই যদি থাকো, তোমার একা এতটা জায়গা প্রয়োজন হচ্ছে না, কিন্তু তুমি যদি একাই থাকো তাহলে তোমার খরচ হয়ে যাচ্ছে 1000 টাকা। এবার এটাকে আমি 4 ভাগে ভাগ করে দিলাম, যে তুমি এখানে একটা জায়গায় রয়েছো, এটা হচ্ছে তুমি, এখানে একজন রয়েছে, এখানে একজন রয়েছে, এখানে একজন রয়েছে, 4টে ইন্ডাস্ট্রি রয়েছে এই অঞ্চলে। তাহলে এই 4টে ইন্ডাস্ট্রি যদি রয়েছে, তুমি তোমার জিনিসটুকু পেয়ে যাচ্ছ, কিন্তু বাদ বাকি যে জায়গাটুকু থাকছে, বাদ বাকি যে বিষয়গুলো থাকছে, বাদ বাকি যেটা বেঁচে যাচ্ছে, সেটা টাকাও তোমাকে দিতে হচ্ছিল 1000 টাকা, কিন্তু এখন 4 জনের ভিতর ভাগ হচ্ছে, তাহলে তোমার খরচ হচ্ছে এখন 250 টাকা। অর্থাৎ শিল্প এমন জায়গায় তৈরি করতে হবে যেখানে অন্যান্য শিল্পের সমাবেশও থাকবে, অন্যান্য শিল্পের সমাবেশও থাকবে, তাহলে তোমার যেই অন্যান্য খরচগুলো হয় সেই খরচগুলো কমে যাবে। যদি তুমি এখানে একাই থাকতে তাহলে তোমার খরচ হতো 1000 টাকা, যেহেতু 4টে ইন্ডাস্ট্রি রয়েছে তোমার সঙ্গে, আরো 4 জনের রয়েছে, তাই তোমার খরচ হচ্ছে 250 টাকা, তাহলে তোমার বেঁচে গেল কত? 750। এটাই হচ্ছে ন্যূনতম ব্যয়। অর্থাৎ আমরা প্রত্যেকটা বিষয়ে জানলাম যে ওয়েবার কিভাবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে ব্যয়কে কমানোর চেষ্টা করেছেন। অর্থাৎ যত ব্যয়, পরিবহন ব্যয় নীতির ক্ষেত্রেও দেখলাম যে ইন্ডাস্ট্রি কোথায় তৈরি করলে ব্যয় কমবে, আবার সমব্যয় নীতির ক্ষেত্রেও দেখলাম যে কোথায় ইন্ডাস্ট্রি তৈরি করলে মজুরি ব্যয় কমবে, আবার শিল্প সমাবেশের ক্ষেত্রেও আমরা দেখলাম যে কোথায় শিল্প তৈরি করলে আমাদের ব্যয় কমবে। এটাই হচ্ছে বিষয় যে ওয়েবারের শিল্পর অবস্থান তত্ত্ব বা ন্যূনতম ব্যয় তত্ত্বের মূল কথাই হচ্ছে শিল্প অবস্থান এবং ন্যূনতম ব্যয়, মানে শিল্পকে কোথায় অবস্থান করলে আমার ব্যয় বা খরচ ন্যূনতম হবে এবং লাভ বেশি হবে, এটাই হচ্ছে ওয়েবারের শিল্প স্থাপন তত্ত্ব। তো তোমরা যদি এই পয়েন্টগুলো প্রত্যেকটা যদি 2 লাইন করে লিখে আসো এবং এই ছবিগুলোই ব্যবহার করে দাও, তাহলে তোমাদের নোটস কমপ্লিট হয়ে গেল। এর পরের ভিডিওতে, অর্থাৎ আজকেই তোমাদের 2টো ভিডিও আপলোড হয়ে যাবে, সেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের সমালোচনা বা ক্রিটিসিজমটাও আলোচনা করে দেওয়া হয়েছে, কারণ সমালোচনাটাও তোমাদের 10 মার্কের জন্য পড়ে, তাই সেটাও খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, এরপরে তোমরা সমালোচনার ভিডিওটা দেখে নিবে, এবং তোমরা যারা নতুন দেখছো তারা 3টে ভিডিও একসঙ্গে দেখবে, তাহলে তোমরা বিষয়টা বুঝে নিবে। তোমাদের 1.5 ঘন্টা খুব বেশি হলে খরচ হবে, এই 1.5 ঘন্টায় তোমরা ওয়েবারের তত্ত্বটা বুঝে নিবে, এবং তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বলবে, আমি পরের ভিডিওতে আমি তোমাদের সেই বিষয়টা সম্বন্ধে একবার বুঝিয়ে দেবো।